হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন এডুকেশনে। এর আগে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, মোটামুটি আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে মানে এডুকেশনাল ম্যানেজমেন্ট বা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমরা অলরেডি কিছু ভিডিও এর আগে আমরা সেখানে আলোচনা করেছি সেই সম্পর্কে, এবং কিছু কিছু ধারণা আমরা সেখানে দেখেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এডুকেশনাল ম্যানেজমেন্ট উইথ ফিন্যান্স, অর্থাৎ এডুকেশনাল ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সাথে শিক্ষায় আর্থিক সংস্থান, অর্থাৎ হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট উইথ ফিন্যান্স, বা বলতে পারো এডুকেশনাল ম্যানেজমেন্ট অফ ফিন্যান্সের মধ্যে একটা তোমাদের যেটা পার্ট আছে, এটা কিন্তু মানে অনেকটা বড় টপিক, যেখানে ফিন্যান্সের উপরে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে কিভাবে আমরা এডুকেশনাল সেক্টরে কিভাবে কাজে লাগাচ্ছি এবং কোন কোন ক্ষেত্রে সেই বিষয়গুলো আসছে। তার মধ্যে একটি টপিক হচ্ছে, মানে যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ এডুকেশনাল ফিন্যান্স, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যে আর্থিক সংস্থানের মূল নীতি কি, অর্থাৎ শিক্ষা সংস্থানের ক্ষেত্রে মৌলিক নীতিগুলো কি কি, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমার মনে হয় তোমরা যারা বিশেষ করে যারা পোস্ট গ্রাজুয়েশনে আছো, বা যারা তোমরা এমএ করছো, কিংবা বিএড এমএডেও যারা আছো, তাদের কিন্তু তোমাদের এই সিলেবাসের মধ্যে এই টপিকগুলো পেয়ে যাবে। এই এডুকেশনাল ফিনান্স বিষয়টা কিন্তু অনেকটা বড় টপিক। আমি যার জন্য তোমাদের এই টপিকটা সম্পর্কে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে আগে আলোচনা করে নেব, কারণ এটা অনেকটা বড় মানে টপিক, যার জন্য এটা একসাথে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট হবে না। তো আমি কি করছি, প্রত্যেকটা টপিককে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করব, যাতে তোমাদের মানে একটা কম্প্যাক্ট ধারণা তৈরি হয়, যাতে করে তোমরা তোমাদের নিজেদের নোটস বা নিজেদের প্রিপারেশন গুলোকে কমপ্লিট করতে পারো। তাহলে চলো আজকে শুরু করি আমাদের আজকের এই নতুন টপিক, এডুকেশনাল ফিন্যান্সের মধ্যে যে বিষয়টা আছে, যে শিক্ষাক্ষেত্রে আর্থিক সংস্থানের মৌলিক নীতিগুলো কি, অর্থাৎ প্রিন্সিপালস অফ এডুকেশনাল ফিন্যান্স। চলো তাহলে আজকে আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি। আচ্ছা, শিক্ষায় আর্থিক সংস্থান বিষয়টা কি আগে আমরা একটু দেখে নিই। শিক্ষা আর্থিক সংস্থান বলতে বোঝা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষার কার্যকলাপকে বা প্রক্রিয়াকে চালনা করার জন্য, সেটি সঠিকভাবে তার পরিচালনা করার জন্য কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন, অর্থাৎ লোকাল যে অথরিটিস আছে, তাদের কোলাবোরেশনের মাধ্যমে যে আর্থিক বাজেটটা তৈরি হবে, সেটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ব্যয় করার প্রক্রিয়া। অর্থাৎ হচ্ছে যে আমার যেরকম মানে আমার যেরকম প্রফিট হবে, তার মানে কতটা লস হচ্ছে, প্রফিট হচ্ছে, বা আয় ব্যয় সংক্রান্ত এই যে পুরোটা হিসেব, অর্থাৎ এক্সপেন্ডিচারটা আমার কিভাবে হচ্ছে, শিক্ষাক্ষেত্রে এক্সপেন্ডিচারটা কিভাবে হচ্ছে, অর্থাৎ এডুকেশনাল এক্সপেন্ডিচারটা আমার কিভাবে তৈরি হবে, সেই প্রত্যেকটা বিষয়কে আমার সঠিকভাবে হিসেব নিকেশ করে রাখা, এবং তার জন্য কোন কোন বিষয়কে আমাকে দেখতে হবে, তার মৌলিক নীতিগুলো কি, সেটাই আজকে আমরা দেখব। তাহলে চলো দেখি যে আর্থিক সংস্থান বলতে তার মৌলিক কোন কোন নীতির উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এর ফান্ডামেন্টাল বিষয়গুলো কি কি। ফার্স্ট আমরা যেটা দেখবো যে প্রিন্সিপালস অফ সাফিসিয়েন্সি। প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্সি অফ এডুকেশনাল ফিন্যান্স মানে কি, যে শিক্ষা প্রক্রিয়াটা আমরা চালনা করছি, সেটা একটি স্কুলের ক্ষেত্রে হোক, কিংবা কোনো মহাবিদ্যালয় বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে হোক, সেখানে আমার পাঠদান প্রক্রিয়া কিভাবে চলছে এবং তার ইভ্যালুয়েশন প্রসেস কিভাবে হচ্ছে, তার প্রপার সুপারভিশন হচ্ছে কিনা, সেটা বা বলতে পারো যে এখানে আমার শিক্ষা ক্ষেত্রে তার চাহিদাটা কি অবস্থায় আছে, যে সামাজিক পরিপ্রেক্ষিতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, বা যেই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ সোশিও ইকোনমিক্যাল মানে স্টেটাসটা যে অবস্থায় আছে, বর্তমান পরিস্থিতির নিরিখে আমার সেই সংক্রান্ত বিষয়গুলো আমার সঠিকভাবে দেখা হচ্ছে কিনা। সেখানে আমাকে দেখতে হবে যে প্রিন্সিপালস অফ সাফিসিয়েন্সি হচ্ছে যথেষ্টতা নীতি, অর্থাৎ এর মধ্যে চাহিদার নীতিটাও একটা কিন্তু চলে আসছে। অর্থাৎ আমাকে দেখতে হবে যে শিক্ষাদানটা আমরা করছি, সেটা বর্তমান চাহিদা, বর্তমান নিড, অর্থাৎ তার রুচি, তার পাঠদান, তার পছন্দ অপছন্দ, এবং শিক্ষার্থীদের সেটা
কতটা কাজে লাগছে, তার ভবিষ্যৎ মানে ভবিষ্যতে নীতি গড়তে কতটা সহযোগিতা করছে, সেইটা শুধুমাত্র আমার লোকাল ক্ষেত্রে দেখলে হবে না, সেটাকে আমাকে বর্তমান যে সরকার আমার থাকবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং তার সাথে সাথে রাজ্য সরকার, এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে আরেকটি যেটা হয় লোকাল বা স্থানীয় প্রশাসনের সহযোগিতার দ্বারা সেই অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয় সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো গ্রামাঞ্চলে বা ব্লক লেভেল স্তরে বা গ্রাসরুট লেভেলে সেটি কিন্তু রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের মধ্যেই কিন্তু সেটা নিবিষ্ট থাকে। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে কি যে গ্রামাঞ্চলে বা প্রান্তিক যে স্কুলগুলি আছে কিংবা বিদ্যালয়গুলি আছে, যেগুলো ছোট ছোট স্কুলগুলি আছে বা বিদ্যালয়গুলি রয়েছে, সেগুলোতে কিন্তু প্রপার বা বলতে পারো যথেষ্ট পরিমাণ আর্থিক সহায়তা না পাওয়ার ফলে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচারের সম্মুখীন হতে হয়। তারা কিন্তু সঠিক পরিকাঠামো বা সঠিক পরিষেবাটা পায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ছোট ছোট বিদ্যালয়গুলিকে যদি মানে প্রয়োজন অনুসারে একটি বৃহৎ বিদ্যালয় অর্থাৎ সেগুলোকে মার্চ করে এনে একটা বড় বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়, তার জন্য কি লাগবে না, আমার প্রপার আর্থিক সংস্থান লাগবে। এবং সেক্ষেত্রে আমার সব থেকে বড় আর্থিক সংস্থানটা কোথা থেকে আসবে না, কেন্দ্রীয় সরকারের সহায়তায়। তাহলে কেন্দ্রীয় সরকার যদি আমাকে সেই ব্যাকআপটা বা সেই ভরসাটা আমাকে দেয় বা সেই আর্থিক সংস্থানটা যদি আমাকে করে দেয়, তাহলে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় আমরা কিন্তু সেই বিষয় মানে সেই স্কুলের পরিচালন প্রক্রিয়াটা অনেক বেশি স্মুথলি করতে পারি, অর্থাৎ তার ফাংশনাবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, যে লার্নিং প্রসেসটা আমার কি উপায় করতে হবে সেটা দেখতে হবে, ইভ্যালুয়েশন প্রক্রিয়া আমাকে সঠিক চলছে কিনা সেটা দেখতে হবে, একজন দক্ষ প্রশাসককে আমার নিবিষ্ট করতে হবে, যেখানে কিনা দক্ষ প্রশাসকের কাজ হলো অর্থাৎ সুপারভাইজারি যে সুপারভিশনের যে কাজটা সেটা সঠিকভাবে চলছে কিনা সেটা আমরা দেখতে পারি। অর্থাৎ মানে পুরো বিষয়টাকে একটি নিরবিচ্ছিন্ন বলতে পারো একটা প্রক্রিয়ার মধ্যে চালাতে হবে, যাতে কিনা এর কন্টিনিউয়াস প্রোগ্রেসটা আমার যেন সমাজের সাথে আমার ধারাবাহিকভাবে আমার চলে, অর্থাৎ সমাজের যে পরিবর্তনের সাথে আমরা বলি যে প্রগতিশীল পরিবর্তনের সাথে আমাদেরকে নিজেদেরকে খাপ খাওয়াতে হবে, সেটা কিন্তু বিদ্যালয় থেকেই শুরু হয়। সুতরাং বিদ্যালয়কে আমাকে সেইভাবে আমাকে তৈরি করতে হবে যাতে কিনা আমার যদি মানে আর্থিক সংস্থানটা যদি সঠিকভাবে হয়, তাহলে কিন্তু এই কাজটা কিন্তু খুব সহজভাবে করা যায়। নেক্সট হচ্ছে প্রিন্সিপালস অফ ফেয়ারনেস। অর্থাৎ আমরা যেটা জানি যে বর্তমানকালে এখনো ভারতবর্ষে আমরা জানি যে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া যে প্রান্তিক জেলা রয়েছে বা ব্লক স্তরে যে ধরনের বিদ্যালয়গুলো আছে, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু সঠিকভাবে আর্থিক সংস্থান না হওয়ার ফলে সেখানকার কিন্তু ছেলেমেয়েরা অনেক মানে শিক্ষা ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে। এছাড়া বিভিন্ন যে আদিবাসী এলাকাগুলোতে আমাদের সঠিক মানে সহায়তা না পৌঁছানোর জন্য সেখানেও কিন্তু শিক্ষার স্তর বা শিক্ষার মূল্যায়ন সেই স্তরটা কিন্তু অনেকটা নেমে যাচ্ছে। সেইটা যাতে না হয় তার জন্য আমার কি দরকার না, ইকুয়াল অপরচুনিটি টুয়ার্ডস ব্যাকওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ আমাকে শিক্ষাটাকে এমন ভাবে দিতে হবে যাতে শিক্ষা সমানভাবে বিস্তারিত হতে পারে। এই নয় যে সামাজিক স্তর অনুযায়ী কোনো উচ্চ শ্রেণীর জন্য একরকমের শিক্ষাদান বা নিম্ন শ্রেণীর মানুষের জন্য একরকমের শিক্ষাদান বা মধ্যবিত্ত স্তরের মানুষের জন্য একরকমের শিক্ষাদান, সেটা যাতে না হয় তার জন্য আমাকে কি করতে হবে না, ইকুয়াল অপরচুনিটি অফ দ্য চাইল্ড বা টুয়ার্ডস দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ যারা সমাজের যারা পশ্চাৎপদ শ্রেণী যারা আছে, যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষরা আছে বা যারা আদিবাসী এলাকায় যারা সঠিকভাবে সঠিক উপায় বিভিন্ন কারণে তারা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না, তাদের জন্য একটা সঠিক যদি আমি আর্থিক সংস্থানের সহায়তায় একটা মানে ভালো এবং উপযুক্ত পরিবেশের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়াকে চালানো সম্ভব হয়, সেই প্রয়াস আমাদের করতে হবে। তার জন্য কি করতে হবে না, সেখানেও কিন্তু আমাদেরকে মানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা মিলে আমাদের এই কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু শিক্ষায় আর্থিক সংস্থানের নীতিটা করতে হবে। অর্থাৎ এখানে আর্থিক সংস্থানে কেন আসবে, কারণ যে কোনো ক্রিয়াকলাপ বা যে কোনো
কাজ চালাতে গেলে সেটা কিন্তু শুধুমাত্র আমার ইনফ্রাস্ট্রাকচার বা প্রপার পরিবেশ বা এই সংক্রান্ত বিষয় হলে চলবে না। তার জন্য আমার মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল। আমার যদি ক্যাপিটাল ক্যাপাসিটি অর্থাৎ আমার যদি ক্যাপিটাল প্রপার না থাকে, আমার যদি ফিনান্সিয়াল সাপোর্ট প্রপার যদি না থাকে, আমি কিন্তু সেটা শুধুমাত্র আমি বিদ্যালয় প্রাতিষ্ঠানিক উন্নতির হলে মানে বিষয় বলছি না, যে কোনো বিষয়, সেটা শুধুমাত্র স্কুল কলেজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে নয়। এখানে যেহেতু আমরা আজকে শিক্ষা নিয়ে কথা বলছি সেই জন্য এই বিষয়টা আছে। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে কোনো সেক্টরের ক্ষেত্রেই হতে পারে। সেটা একটি হাসপাতাল তৈরি করার ক্ষেত্রে বলতে পারো, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলতে পারো, কিংবা সামরিক যে আমাদের ভারতবর্ষের সামরিক ব্যবস্থা আছে সেটার জন্য আমাদের আর্থিক সংস্থান দরকার পড়ে। সুতরাং যে কোনো একটি বৃহৎ বা বলতে পারো যে একটি বড় একটা প্ল্যানিং এর যদি আমরা কাজ করতে চাই, তার জন্য কিন্তু আমাদের প্রপার সাপোর্ট অফ ফিন্যান্স আমাদের কিন্তু দরকার। তার জন্য আমাদের কিন্তু ইকোনমিক্যাল সাপোর্টটা আমাদের অনেক বেশি দরকার, যেখানে কিনা আমরা এই ইকুয়াল অপরচুনিটির জন্য আমরা কিন্তু প্রত্যন্ত অর্থাৎ রুরাল এরিয়াতে গিয়ে আমরা এই শিক্ষার কাজটা চালিয়ে যেতে পারি। নেক্সট হচ্ছে প্রিন্সিপালস অফ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি অফ বাজেট প্ল্যান। মানে কি, আমরা জানি যে আমাদের যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বা আমাদের ভারত সরকারের দ্বারা যে শিক্ষা ক্ষেত্রে যে আর্থিক ব্যয় বহন করা হয়, সেটা মূলত বর্তমান যে বার্ষিক পরিকল্পনার উপরে ডিপেন্ড করে সেটা করা হয়ে থাকে। তার জন্য আমার কি লাগবে না, একটা প্রপার বাজেট প্ল্যানিং লাগবে। অর্থাৎ বাজেট মানে কি, আমরা এই বিষয়ে পরে আমরা আলোচনা করব যে বাজেট মানে হচ্ছে যে আমার আয় ব্যয়ের হিসেবটা আমার কি, অর্থাৎ আমার একটা টোটাল ইয়ার প্ল্যান করতে গেলে, অর্থাৎ আমার একটি মানে বার্ষিক পরিকল্পনা হিসেবে আমার কতটা আয় হচ্ছে এবং কতটা ব্যয় হচ্ছে এবং সেটার প্রপার হিসেব রাখা। অর্থাৎ সঠিকভাবে হিসেব রাখতে গেলে আমাকে একটা প্রপার বাজেট প্ল্যান করতে হয়। এবার এই বাজেট প্ল্যানটা আমাকে কি করতে হবে, আমাকে সেখানে একটা ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে না, এই যে এখানে লেখা আছে ইয়ারলি প্ল্যানিং অফ অ্যাকর্ডিং টু দ্য সোশ্যাল চেঞ্জ অ্যান্ড নিডস। মানে হচ্ছে আমার বর্তমান সামাজিক চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী আমার কোন কোন ক্ষেত্রে কি কি ব্যয় করতে হবে, কতটা ব্যয় করতে হবে, কি কারণে আমাকে ব্যয় করতে হবে, আর কি কি পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার আমার প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে আমার আরেকটু বেশি উন্নতি করতে হবে বা আমার কোন কোন জায়গা ইনফ্রাস্ট্রাকচার আরো তৈরি করতে হবে, সেই বিষয়গুলোকে এখানে দেখা। অর্থাৎ এখানে আয় ব্যয়ের একটা প্রপার প্ল্যানিং করতে হবে। বাজেট আমার তখনই তৈরি হবে যখন আমি সেটাকে সঠিকভাবে আমার প্রয়োজন অনুযায়ী আমি সেটাকে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে এটাকে নমনীয়তা। অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার আজকে ধরা যাক যদি আমার 1 লাখ টাকা বাজেট থাকে, প্রয়োজন অনুযায়ী সেটাকে আমি যদি আমি বাড়াতে পারি বা 1 লাখ থেকে আরেকটু বেশি যদি আমার প্রয়োজনে সেটাকে আমি বাড়াতে পারি, কিংবা যদি দেখা যায় যে আমার তার থেকে যদি আরেকটু কমে বা কম অ্যামাউন্টে যদি আমার অন্য কিছু একটা ব্যবস্থা হয়ে যায়, তাহলে সেটাও আমি করতে পারি। তার মানে কি, আমার ফ্লেক্সিবিলিটিটা আমার থাকতে হবে। তাহলে কি আমার মূলধনটা কোন ক্ষেত্রে কতটা খরচ হচ্ছে বা কোন কোন বিষয়, অর্থাৎ এখানে মানে বিষয় বলতে অনেক কিছু আছে, কারণ এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার বলতে এখানে নট অনলি শুধুমাত্র একটা বিল্ডিং প্ল্যান বা আমার একটা জমির প্ল্যান নয়, তার সাথে সাথে ইন্টারনাল এবং এক্সটার্নাল সবকিছুকেই আমার ধরতে হবে। সেখানে কি কি আসে, সেখানে ল্যান্ড আসে, অর্থাৎ আমার ল্যান্ড কেনা বেচার ব্যাপারটা থাকে, কতটা কি বিল্ডিং আমার প্ল্যান করতে হবে সেটা আমার আসে। তার সাথে সাথে ইন্টারনাল অর্থাৎ হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচারের ভেতরে আমার আসবাবপত্র কি থাকছে, আমার এমপ্লয়মেন্ট স্যালারি কি চলছে, অর্থাৎ শিক্ষকদের স্যালারি আমি কতটা কি দিতে পারছি, হেডমাস্টার কিংবা অর্থাৎ আমরা কি যারা প্রধান আছে কতজন প্রধানকে আমার নিয়োগ করতে হবে, কতজন শিক্ষাকর্মী বা শিক্ষককে নিয়োগ করতে হবে, তার সাথে সাথে তাদের বেতন আছে অর্থাৎ স্যালারি আছে, এবং এর সাথে সাথে হচ্ছে আমার কম্পিউটার ল্যাব, ইলেকট্রিসিটি, কম্পিউটার, এই সমস্ত কিছু যে বাজেট হচ্ছে। এছাড়াও আরো অন্যান্য খরচা তো সেটা তো আছেই, যেমন বর্তমানকালে আমরা যেটা জানি যে মিড ডে মিল, এরকম অনেক বহু খরচা আছে। সেই খরচা অর্থাৎ সেই ব্যয় খরচ সাপেক্ষ সেটা কতটা হচ্ছে, সেই ব্যয় কিন্তু আমার ইয়ারলি একটা প্ল্যানিং থাকতে হবে।
এবং সেটা কি হবে না বর্তমান সামাজিক চাহিদা এবং পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ আমার যদি প্ল্যানিং না থাকে, এডুকেশনাল এক্সপেন্ডিচারের আমার আয় ব্যয় হিসাব আমাকে কিন্তু সঠিকভাবে রাখতে হবে, তবেই কিন্তু আমি আমার মানে দীর্ঘমেয়াদী যে আমরা পরিকল্পনা যেটা বলি যে লং টার্ম প্ল্যানিং যদি আমরা করি কোনো ইনস্টিটিউট চালাতে গেলে, তবে কিন্তু আমি সেটা কিন্তু পজিটিভ ভাবে চালাতে পারবো। নেক্সট কি আসছে যে প্রিন্সিপালস অফ ফ্রুগালিটি, অর্থাৎ কন্টিনিউয়াস ফরমেশন। এখানে ফ্রুগালিটি বলতে কি বলছে, কন্টিনিউয়াস ফরমেশন বলতে হচ্ছে আমি যে কাজটা করছি বা যে মানে প্ল্যান নিয়ে আমি কাজটাতে এগোবো, যে ইনস্টিটিউশনের জন্য বা যে স্কুলের জন্য আমরা এই কাজটা করছি, প্রথমত যেটা হচ্ছে যে আমাদের আর্থিক সংস্থান লাগবে। সেটা কোথা থেকে আসবে না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অবশ্যই তাদের মানে দুই সরকারের কোলাবোরেশনের মাধ্যমে এবং তার সাথে সাথে লোকাল অথরিটিজ এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেই আর্থিক সংস্থানটা আমরা যোগান দিচ্ছি। এবং তার সাথে সাথে কি করতে হবে, কন্টিনিউয়াস ফরমেশন মানে হচ্ছে আমার নিরবিচ্ছিন্ন একটা তদারকি করা। অর্থাৎ এখানে কিন্তু দক্ষ প্রশাসন দরকার, যেটা হচ্ছে এখানে প্রপার সুপারভিশন, তার সাথে সাথে হচ্ছে বাজেটিং এবং তার সাথে সাথে হচ্ছে অডিটিং, যেটা আমি এর আগেও বললাম যে আমরা বলি না যে কোনো ইনস্টিটিউট হোক কিংবা যে কোনো কোম্পানির ক্ষেত্রে হোক কিংবা যে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হোক, সেখানে আমাদের কি করতে হয় না অডিটিং করতে হয়। অর্থাৎ আমার ফিনান্সিয়াল এক্সপেন্ডিচারটা কি হচ্ছে একটা ইয়ার প্ল্যানে আমাকে প্রত্যেকটা প্ল্যান অফ ইয়ারে আমার অডিটিং করতে হয়। তোমরা শুনে থাকবে অডিটিং ব্যাপারটা হচ্ছে যে আয় ব্যয়ের হিসেব, অর্থাৎ আমার কত প্রফিট হচ্ছে, কতটা লস হচ্ছে কিংবা আয় হচ্ছে কতটা ব্যয় হচ্ছে, এই যে হিসাবটা রাখা এবং এই হিসাবটা রাখতে গেলে আমাকে কিন্তু একজন দক্ষ প্রশাসককে আমাকে কিন্তু নিয়োগ করতে হবে। অর্থাৎ সুপারভাইজারের কাজ হচ্ছে যে এই যে বিদ্যালয় বা স্কুলের কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে আর্থিক সংস্থানটা যোগানটা করা হচ্ছে, সেটা কোন কোন খাতে ব্যয় হচ্ছে, কতটা ব্যয় হচ্ছে, কোন কোন পরিষেবা দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত বিষয় কিন্তু এর মধ্যে আসে। এবং তার সাথে সাথে অডিটিং বাজেটিং এর সাথে হচ্ছে রিপোর্ট কালেক্ট, অর্থাৎ আমি যে রিপোর্টটা আমি পাচ্ছি সেই রিপোর্টটা আমাকে কিন্তু হায়ার অথরিটির কাছে কিন্তু আমাকে দেখাতে হয় যে আমাকে অডিটিং করা মানে হচ্ছে আমার সারা বছরে আয় ব্যয় হিসেব রাখা এবং সেইটা রিপোর্টটাও আমাকে কিন্তু সাবমিট করতে হয়। তার মানে হচ্ছে প্রিন্সিপালস অফ ফ্রুগালিটি মানে এই যে পুরো বিষয়টা একটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা হচ্ছে একটা যে কোনো ইনস্টিটিউটকে চালাতে গেলে আমার মানে এক্সপেন্ডিচার বা ফিনান্সিয়াল সাপোর্টটাকে আমার সঠিক হিসাব মানে হিসাবের মধ্যে রেখে আমাকে কিন্তু পুরো মানে প্রক্রিয়াটা আমাকে চালাতে হচ্ছে। অর্থাৎ এই যে এডুকেশনাল প্রসেসটা আমাকে চালাতে গেলে প্রত্যেকটা মানে ফিনান্সিয়াল দিকটা কিন্তু আমাকে আগে মাথায় রেখেই কাজটা করতে হবে। নেক্সট লাস্ট যেটা আসছে প্রিন্সিপালস অফ কোঅপারেশন। এটা আমি আগেও বললাম যে কোঅপারেশন কাদের সাথে না গভর্নমেন্টের সাথে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং তার সাথে সাথে লোকাল অথরিটিস। অর্থাৎ যেটা আমরা জানি যে একটা মানে সময় ছিল বা একটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্টেট গভর্নমেন্ট এবং লোকাল অথরিটিস এর সহায়তায় বেশিরভাগ কাজটা হয়ে থাকলো, কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট হয় না, কারণ স্টেট গভর্নমেন্টের এতটাও মানে এডুকেশনাল যে বিষয়গুলো আছে তার জন্য যে প্রপার যে আর্থিক সংস্থানটা করার জন্য আমাকে কিন্তু যৌথ সরকারের সহযোগিতায় কিন্তু করতে হবে। তার জন্য আমার কি দরকার না সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার সহযোগিতা, তার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহায়তায় আমাকে যে আর্থিক সংস্থানটা আমার দিতে হবে সেটা কিন্তু কোঅপারেশন অর্থাৎ সহযোগিতার মাধ্যমেই আসবে। আর যে কোনো শিক্ষা মানে প্রক্রিয়াকে চালনা করার জন্য আমার সঠিকভাবে তার বাজেটিং করা, তার রিপোর্টিং করা, তার আয় ব্যয়ের হিসেব রাখা, সেটা মূল্যবোধ তৈরি করা, অর্থাৎ ইভ্যালুয়েশন কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং তার সাথে সাথে লার্নিং অর্থাৎ পাঠ দানের প্রক্রিয়া আমার ঠিক মতো হচ্ছে কিনা, এমপ্লয়মেন্ট ঠিক মতো আমার আসছে কিনা, বা সেখানকার যে প্রধান নিযুক্ত হচ্ছে তারা কতটা কোয়ালিফাইড, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই প্রিন্সিপালের মধ্যেই থাকে। অর্থাৎ এডুকেশনাল এক্সপেন্ডিচার বা এডুকেশনাল ফিনান্সে কিন্তু এটা হচ্ছে মূল মানে মৌলিক নীতি বলতে কিন্তু আমরা এই বিষয়গুলোকে বুঝি, কারণ এখান থেকে তোমাদের 5টা যে মৌলিক নীতি আছে এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেনও আসবে। আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা তোমরা যারা মাস্টার্স করছো কিংবা যারা নেক্সট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ
তোমরা কিন্তু এই টপিকটা অবশ্যই দেখে রাখবে, কারণ তোমাদের কিন্তু এইখান থেকে অনেক ক্ষেত্রেই অনেক রকম ভাবে কোয়েশ্চেন গুলো আসে। তো আমার মনে হয় এই বিষয়টা আমি আজকে যেটা আলোচনা করলাম এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আমার মনে হয় তোমাদের আমি যেহেতু আমি এখানে পয়েন্ট করে দিয়েছি, যদি তোমরা চাও তাহলে সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর আমার মনে হয় তোমাদের টপিকটা সম্পর্কে একটা কম্প্যাক্ট ধারণা হলো। যদি এই রিলেটেড যদি এই টপিক রিলেটেড তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি এই টপিক রিলেটেড বা এই চ্যাপ্টার রিলেটেড আমি আরো যে যে সাব টপিক গুলো আছে আমি নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও আমাকে কিন্তু ফিডব্যাক আমাকে জানাবে, আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে। এছাড়াও আরো যদি কিছু তোমাদের অন্য কোনো টপিক সম্পর্কে জানতে চাইছো, সেটাও আমাকে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো আশা করি আমাদের আলোচনা আজকে যেটা আমরা করলাম সেটা তোমাদের হেল্পফুল হবে। আর যদি মনে করো তোমাদের এই টপিকটা একটু হেল্পফুল হয়েছে বা বুঝতে সুবিধা হয়েছে, তোমাদের যদি মনে করো মানে ভিডিওটা তোমরা তোমাদের যারা যারা আরো বন্ধু বান্ধব আছে তাদেরকে ওটা শেয়ার করতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর একটা নেক্সট টপিক নিয়ে। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের এই রিলেটেড আরো কিছু কিছু টপিক নিয়ে আসতে। তাহলে আজকের মতো এই অবধি আমাদের এই আলোচনা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।